দুর্গম পাহাড়ি অঞ্চল পঞ্চিরা। হঠাৎ একদিন একজন মহিলার টুকরো টুকরো খণ্ডিত অংশ পাহাড়ের বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যা খুঁজতে গিয়ে বেরিয়ে আসে এক ভয়ানক খুনের রিভেঞ্জ স্টোরি। একবার ভাবুন তো, কিলার কতটা সাইকো টাইপের হলে এই মৃত মহিলার মাংস নিজের বন্ধুকে খেতে দিতে পারে। এরকমই একটি সাসপেন্স থ্রিলার রিভেঞ্জ টাইপের মুভির গল্প নিয়ে আজকের এক্সপ্লেনেশন। শহর থেকে অনেক দূর দুর্গম এলাকা পঞ্চিরা। সকাল সকাল একটি কুকুর খাবারের খোঁজে পঞ্চেরার একটি পাহাড়ে উঠে যায়। সেখানে পড়ে থাকা একটি পলিথিন সরাতেই বেরিয়ে আসে একটি মানুষের পা। এখান থেকে সিন কাট হয়। মধু নামের একজনকে দেখানো হয়। মধু আসলে পুলিশ অফিসার। আপাতত সে পঞ্চিরার ওয়্যারলেস স্টেশনে আছে। এই ওয়্যারলেস স্টেশনটি মাটি থেকে প্রায় 3200 ফিট উপরে। এই স্টেশনে মোট 4 জন কর্মরত রয়েছে। দুজন দুজন করে শিফট ভাগ করা। দুজন 7 দিন ডিউটি করলে বাকি দুজন পরের 7 দিন। মধু ছুটি কাটিয়ে ফিরছিল স্টেশনের দিকে। কয়েক ঘন্টা জার্নির পর বাসে করে সে মায়াপুরী পর্যন্ত আসে। এরপর তাকে পাহাড়ে উঠতে গেলে জিপে করে উঠতে হবে। প্রয়োজনীয় সকল জিনিসগুলো নিয়ে নেয়। পাশাপাশি সে একটা মাংসের মশলাও কিনে নেয়। আসলে সচরাচর পাহাড় থেকে নামা হয় না, যা প্রয়োজন একবারেই নিয়ে যেতে হয়। এরপর দেখা যায় জিপটি পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে চলতে শুরু করে। পঞ্চিরার এই পাহাড়ের আশেপাশে অনেক লোক বসবাস করত। এমনিতেই পাহাড়ের রাস্তাগুলো অনেক খারাপ, তার উপরে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। জিপটি আর ওয়্যারলেস স্টেশনের দিকে যেতে পারবে না। এজন্য ড্রাইভার মধুকে বলে, স্যার, আপনি একটু কষ্ট করে হেঁটে যান না, দেখছেন তো রাস্তার কি অবস্থা। মধুও কথা না বাড়িয়ে জঙ্গলের রাস্তা বেয়ে ধীরে ধীরে চলতে শুরু করে। জঙ্গলের রাস্তা বলে কথা, সাপ, জোক এগুলো তো নিত্য নৈমিত্য ব্যাপার। তবে এসবে মধু আর ভয় করে না। এরপর মধু যখন পা ধোয়ার জন্য ঝর্ণার পানির কাছে যায়, সেখানে গাছের শিকড়ের মাঝে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পায়। তার আর বোঝার বাকি থাকে না, আশেপাশে নিশ্চয়ই কোনো শিকারী প্রাণী রয়েছে। দ্রুত মধু পা চালাতে শুরু করে। স্টেশনের প্রায় কাছাকাছি চলে এসেছে। মধু ভেবে নেয় পাথরের উপরে বসে একটু বিশ্রাম নেওয়া যাক। যখনই মধু ড্রিঙ্কস করবে তখনই তার বন্ধু থমাস চলে আসে। আসলে সে মধুর আসার খবর পেয়ে ওয়্যারলেস স্টেশন থেকে নিচে নামছিল। কিছুক্ষণ গল্প করার পর দুজন আবার দুদিকেই চলে যায়। স্টেশনের কাছাকাছি আসতেই মধুর চোখ পড়ে কে যেন পুলিশ সাইনবোর্ডটি নিচে নামিয়ে রেখেছে। এটা ঠিকঠাক করে স্টেশনে পৌঁছে যায়। স্টেশনে তখন সাজি নামের একজন ছিল। আসলে থমাসের সাথে তারও যাওয়ার কথা, কিন্তু তার পরিবর্তে যে আসবে সে আজকে নয়, আগামীকাল আসবে। পঞ্চিরার পুরো এলাকার ওয়্যারলেস অ্যাক্সেস এই স্টেশনে। এদিকে সাজি ছিল ভেজিটেরিয়ান, তাই মধু সাথে করে নিয়ে আসা মাংসগুলো ফ্রিজেই রেখে দেয়। দুপুরে সাজি ভেজিটেবল রান্না করেছে, তবে মধুকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তার ভেতরে ভেতরে কিছু একটা চলছিল। দুপুরে সে আর খাবার খেতেই পারছে না। খিদে নেই বলে খাবারগুলো স্টেশনে থাকা কুকুর ছানাদের দিয়ে দেয়। এরপর একটু বিশ্রাম নিচ্ছিল মধু, কিন্তু ঘুম ভেঙে যায় মেশিনের শব্দে। বাইরে বেরোতেই দেখতে পারে সাজি বড় বড় ঘাসগুলো পরিষ্কার করছে। এই ঘাসগুলোর কারণে এখানে সাপ আসে। গত রাতে তো সাজির পায়ের কাছেই পড়ে গিয়েছিল একটি সাপ। মধু তার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। চা খেতে খেতে তারা দুজন গল্প করছে। তখন এই সময়ে স্টেশনে একটি মহিলা তার 2টি সন্তান সহ ঘুরতে আসে। মধু গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, বলে এটা আসলে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে আপনারা প্রবেশ করতে পারবেন না। তবে মহিলাটি বলে, কয়েক বছর আগে এই স্টেশনে আমার হাজব্যান্ড জব করত। এই জায়গাটার কথা অনেক বলেছে আমাকে। তার স্মৃতিস্মরণেই আমরা এখানে ঘুরতে এসেছি। এটা শোনার পর মধু তাকে আর কিছুই বলে না। মহিলাটির ছোট ছেলে গাড়ির চাবি রাস্তাতেই ফেলে এসেছে। গাড়ির চাবিটা খোঁজার জন্য সে আবার নিচের দিকে যেতে শুরু করে। এদিকে মহিলাটি তার বড় ছেলে সহ ওয়্যারলেস স্টেশনের আশেপাশে ঘুরছিল। এই জায়গাটা ছিল অনেক সুন্দর। এখান থেকে আশেপাশে 4-5টি গ্রাম দেখা যায়। মনে হয় যেন মেঘের ওপরে দাঁড়িয়ে আছি। একটু পর মধু লক্ষ্য করে স্টেশনে থাকা বড় পাখাটি ঘুরতে শুরু করেছে। এটা ছিল ঝড় বৃষ্টির পূর্বাভাস। দ্রুত সে সেই মহিলা এবং তার ছেলেকে স্টেশনের ভেতরে বসতে বলে। এই জায়গাটা অনেক সুন্দর হওয়ার পাশাপাশি অনেক ভয়ানক ছিল। বৃষ্টি হলেই বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। দেখতে দেখতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। সাথে সাথে প্রচণ্ড বজ্রপাত। স্টেশনের ভেতরে থাকা মহিলা এবং তার ছেলেটি বারবার বাইরে যেতে চাচ্ছে, কেননা তাদের একজন এখনও বাইরে রয়েছে। একটু পরেই চিৎকারের শব্দ। মহিলা এবং ছেলেটি দ্রুত বাইরে বেরিয়ে আসে। তখন বৃষ্টি কিছুটা কমেছে। বজ্রপাতের আঘাতে সেই মহিলার ছোট ছেলেটি মারা গেছে। নিচেও খবর পাঠানো হয়।
খবর পেয়ে অ্যাম্বুলেন্স চলে আসে লাশটি নেবার জন্য। বাড়ি থেকে ফেরার পর মধুকে বেশ আনমনা লাগছে। কোনো কাজ ঠিকঠাক করছে না, শুধু রাত দিন ড্রিঙ্কস করেই যাচ্ছে। পরের দিন সকালে সাজি একটু সকাল সকাল বের হয়ে যায়। তাকে একটি বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে হবে। তার পরিবর্তে যার আসার কথা অর্থাৎ সুধি, সেও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরপর দেখা যায় দুপুরের দিকে সুধি চলে এসেছে। সুধিকে দেখে মধু ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করতে শুরু করে। আসলে রান্না এখানকার বাকি সব কাজগুলো স্টেশনে কর্মরত অফিসারদের করতে হয়। সুধি স্টেশন হাউসে আসার আগে কিছুক্ষণ একটি পাথরের উপরে দাঁড়িয়ে কথা বলে। এখানে এই পাথরটার উপরে দাঁড়ালেই একমাত্র মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়। অপরদিকে সুধি এবং মধু দুজনেই ছিল ছোটবেলার বন্ধু। একই গ্রামে থাকে, একই সাথে পুলিশেও জয়েন করেছে তারা। আজ আবার একই সাথে ডিউটিও পড়েছে। সময়গুলো একটু স্পেশালি কাটবে তাদের। সুধি এখানে আসার সময় দুটি মদের বোতল নিয়ে এসেছে, কিন্তু মধু বলে আমার মনটা ভীষণ খারাপ। গতকাল আমার সামনেই একটি ছেলে বজ্রপাতে মারা গেছে। অপরদিকে সুধীরও বিয়ে ঠিক হয়েছে। মোবাইলের স্ক্রিনে একটি মেয়ের ছবিও দেখায় তাকে। আসলে তার সাথেই বিয়ে হবার কথা। নিমন্ত্রণপত্রও ছাপানো হয়েছে। মধুকে দেখায়, কিন্তু মধুর যেন এসবে কোনো খেয়াল নেই। এরপর দুজনে খেতে বসে যায়। সুধি অনেক দূর জার্নি করে এসেছে, প্রচুর ক্ষুধার্ত সে। তাছাড়াও আজকের মাংসের রান্নাটা অনেক সুন্দর হয়েছে। এ কারণে সুধি খাবারটা খুবই এনজয় করছিল। কিন্তু মধুর ভেতর থেকে কেমন যেন উল্টে আসছে। বলে আমি আর খেতে পারবো না। গতকাল বজ্রপাতে পুড়ে যাওয়া ছেলেটার কথা ভীষণ মনে পড়ছে। গত রাতে বজ্রপাতে একটি অ্যান্টিনারও ভেঙে পড়েছে। খাওয়া শেষে দুজন মিলে তা ঠিক করতে লেগে যায়। এ সময় সুধীর চোখে পড়ে স্টেশনে থাকা তাদের পোষা কুকুর পিঙ্কি। স্টেশনের পাশেই পড়ে আছে। গতরাতে বজ্রপাতে সেও মারা গেছে। মধু কুকুরটিকে খুব যত্নে মাটির নিচে পুঁতে রাখে। এদিকে আজকেও মাংস রান্না হয়েছে, কিন্তু মধু মাংসের পরিবর্তে কলা দিয়ে ভাত খায়। খাওয়া শেষে সুধি কেমন যেন তড়িঘড়ি করে দ্রুত স্টেশন হাউস থেকে বেরিয়ে আসে। আসলে সুধি এখানে ঘুরতে আসা একটি কাপলের অন্তরঙ্গ মুহূর্তগুলো দূর থেকে বসে দেখছিল। পিছু পিছু মধুও চলে এসেছে। সুধিকে কিছু না বলে সেই কাপলকে স্টেশন থেকে বের করে দেয়। এজন্য অবশ্য মধুর উপরে সুধীর একটু মন খারাপ। বলে তোর সমস্যা কি? দেখে দেখে ভালোই তো সময় কাটাচ্ছিলাম। মধু বলে তুই আর ভালো হবি না। কয়েকদিন পরেই তো তোর বিয়ে, তখনই না হয় সব উপভোগ করিস। তখন নজর পড়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার উপরে। আসলে তাদের উপরস্থ কর্মকর্তা অফিসার যোশী এই ওয়্যারলেস স্টেশনের দিকে আসছে। অফিসারকে আসতে দেখে তারা পোশাক পাল্টিয়ে নেয়, শেভ করে ঝটপট রেডি হয়ে যায়। এরই মধ্যে অফিসার যোশী কয়েকজন কনস্টেবল সহ স্টেশনে পৌঁছে যায়। গাড়িটা একটু তাড়াহুড়ো করে ব্রেক করার কারণে ড্রাইভারকে ইন্সপেক্টর যোশী বকাবকি করে। ইন্সপেক্টর যোশী ছিল একটু বদমেজাজি টাইপের। শুধু একজন লেডি কনস্টেবলকে স্টেশনটি ঘুরে দেখানোর বাহানায় ফ্লার্ট করছিল। এদিকে মধু লেবুর শরবত বানিয়ে নিয়ে এসেছে তাদের জন্য। ড্রাইভারকে লেবুর শরবত দিতেই দেখতে পায় ইন্সপেক্টর যোশী ফোনে তার শ্বশুরবাড়ির লোকদের অনেক গালাগালি করছে। কারণ জানতে চাইলে ড্রাইভার বলে কয়েকদিন আগে স্যারের স্ত্রী একজন ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। এমনিতেই লোকটার বদমেজাজ, এর ওপরে আবার বউয়ের প্যারা। স্যার তো একদম পাগল হয়ে গেছে প্রায়। ঠিক তখনই নিচের স্টেশন থেকে যোশীকে ফোন করা হয়। সে যেন দ্রুত স্টেশনে ফিরে আসে। এটা শোনার পর দ্রুত আবার সবাই নিচের দিকে নামে। মধু এবং সুধীর তাস খেলতে বসে যায়। এই ওয়্যারলেস স্টেশনে কাজ বলতে তেমন কিছুই ছিল না। সময় কাটানোর জন্য ড্রিঙ্কস, খেলাধুলা এসবই করতো তারা। এ সময় ওয়াকিটকিতে শোনা যায় মেলুকুভু থানার পাশে একটা মহিলার কাটা হাত পাওয়া গেছে। বাকি অংশগুলো নিশ্চয়ই আশেপাশে কোথাও ফেলে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত যদি কাউকে সন্দেহ মনে হয় দ্রুত যেন কন্ট্রোল রুমে খবর করে দেওয়া হয়। নৃশংস একটা ঘটনা। সুধী বলে এটা নিশ্চয়ই কোনো বাঙালি শ্রমিকের কাজ হবে। একমাত্র তারাই এমন নৃশংসতা দেখাতে পারে। তোর কি মনে হয়? মধু বলে আমি এসবের কিছু বুঝি না বাবা। আর এসব যদি বুঝতাম তাহলে কোনো একটা থানায় অফিসার পদে থাকতাম। এদিকে দুপুরও হয়ে গেছে। দুপুরে খাবারের পর আবার খেলতে বসবে তারা। মেলকুবু থানার পাশে যে হাটটি পাওয়া গেছে সেখানে আশেপাশের থানার পুলিশগুলো জমায়েত হয়েছে। ফরেনসিক টিমও এসে গেছে। এই অঞ্চলে গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে। এ কারণে এদিকে তেমন লোকজনও ছিল না। ফরেনসিক টিম এখনও কোনো ক্লু খুঁজে পায়নি। ফরেনসিক অফিসার কমিশনারকে জানায় এটা 2 দিনের পুরাতন লাশ। দেখে মনে হচ্ছে এটা 30 থেকে 32 বছর বয়সের কোনো একটা মহিলা হবে। আঙ্গুলের ছাপ মুছে ফেলার জন্য ধারালো অস্ত্র দিয়ে হাতের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে।
কমিশনার সকল থানায় অ্যালার্ট করে দেয়। আশেপাশের মিসিং কমপ্লেন ফাইলগুলো আরেকবার যেন চেক করা হয়। ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। অপরদিকে সুধী তখন দুপুরের খাবার খাচ্ছিল। মধু বাথরুম থেকে আসতেই অকিটকিতে শুনতে পাচ্ছিল মিসিং হওয়া মহিলার বাকি অংশগুলো পঞ্চিরার আশেপাশেই পাওয়া গেছে। এখনও একটা হাত মিসিং। দ্রুত কোনো ফরেনসিক টিম যেন সেখানে পাঠানো হয়। এসব শোনার পর সুধীরও খাবারের ইচ্ছে একদম নষ্ট হয়ে যায়। খাবারগুলো বাইরের কুকুরছানাদের দিতে চায়। এ সময় কুকুর দুটি পাশেই মাটি খুঁড়তেছিল। সুধী এগিয়ে যায় দেখার জন্য। সেখানে গিয়ে সুধী যা দেখে তা দেখে সুধী একদম স্তম্ভ হয়ে যায়। এটা ছিল সেই মহিলার মিসিং হাতটি। কিন্তু এই স্টেশনের ভিতরে হাতটি কেমন করে আসলো? ছায়ার দিকে তাকাতেই দেখতে পায় মধু তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। সুধী বুঝতে পারে কোনো একটা গন্ডগোল আছে। কিছুই না দেখার ভান করে মাটি দিয়ে সেই হাতটি চাপা দিয়ে দেয়। পিছনে ঘুরে মধু সুধীকে জিজ্ঞেস করে, কিরে, দিনে দুপুরে বন্দুক হাতে নিয়ে ঘুরছিস কেন? মধু খুব ঠান্ডা মাথায় বলে, চারিদিকে খুনিরা ঘুরছে, একটু সাবধানে থাকাটাই ভালো। প্রাথমিক অবস্থায় মধু মনে করে নেয় সুধী বোধহয় কিছুই দেখেনি। এ সময় স্টেশনে একটা জিপ আসে। প্রয়োজনীয় তেল, রেশন, পানি ইত্যাদি দিয়ে যায়। সুধী সুযোগ খুঁজতেছিল জিপের ড্রাইভারকে সেই হাতটা সম্পর্কে বলার, কিন্তু মধু যেন ড্রাইভারের কাছ থেকে সরতেছিল না। সুধী পেট খারাপের কথা বলে ওয়াশরুমে চলে আসে। ইতিমধ্যে সুধী বুঝে গেছে এই লাশটার সাথে মধুর কোনো সম্পর্ক আছে। পালানোর জন্য টয়লেটের ভেন্টিলেটর দিয়ে চারপাশটা ভালো করে দেখছিল। এদিকে মধুরও সন্দেহ হয়। মধুও বাথরুমের সামনে এসে দাঁড়ায়। দরজাতে বারবার নক করার পরও চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়েছিল সুধী। এরপর নিজেকে সামলে নিয়ে দরজাটি খুলে দেয়। দরজাটি খুলতেই মধু বলে, কিরে, পানি না নিয়েই বাথরুমে চলে এলে যে? সুধী বলে, তাড়াহুড়োতে ভুলে গেছি। সুধীর আচরণ দেখে মধু কিছুটা আন্দাজ করতে পেরেছে সুধী হয়তো লুকিয়ে রাখা সেই হাতটি দেখেছে। সুধী ওয়াশরুম থেকে বের হয়ে পাহাড়ের নিচে তাকালে দেখতে পায় সেখানে অনেক পুলিশ জমা হয়ে আছে। তারা যে জায়গাটাতে আছে তার ঠিক উল্টো দিকে পাহাড়ের নিচে মৃত মহিলাটির একটি পা পাওয়া গিয়েছে। জিপের ড্রাইভারটি তখনও ওয়্যারলেস স্টেশনে রয়েছে। সুধী মোবাইল চার্জ দেবার বাহানায় পাওয়ার সিস্টেমের সামনে গিয়ে বসে। চিরকুটে কিছু একটা লিখে যদি ড্রাইভারকে দিয়ে নিচে পাঠানো যায়, কিন্তু সেই সুযোগটাও পায় না সে। বারবার মোবাইলটিতে নেটওয়ার্ক আনার চেষ্টা করে, কিন্তু এতেও ব্যর্থ। এই ওয়্যারলেস স্টেশনে একটি মাত্র জায়গা ছাড়া বাকি কোনো জায়গাতে নেটওয়ার্ক পায় না। এ সময় মধু সুধীকে ডাকে তাস খেলতে। সুধী বলে, বাদ দে না, এখন খেলতে ভালো লাগছে না। মধু নিজের পিস্তলটা টেবিলের উপরে রেখে বলে, তুই যখন খেলতে ডাকিস তখন তো আমি ঠিকই আসি, এখন তুই আসবি না কেন? সুধীও ভয়ে ভয়ে খেলতে বসে, কিন্তু সুধীর খেলাতে আগের মতো মনোযোগ নেই। তার মনে অন্য কিছু চলছে। সুধীর এমন আচরণ দেখে মধু পুরোপুরি শিওর হয়ে যায় সুধী নিশ্চয়ই সেই লুকিয়ে রাখা হাতটি দেখে ফেলেছে। এ সময় স্টেশনে জ্বলতে থাকা লাইটটি ব্লিঙ্ক করে। সুধী জেনারেটর স্টার্ট দেওয়ার কথা বলে মোবাইলটি নিয়ে বাইরে চলে আসে, কিন্তু মধু ভীষণ চালাক। তার পিছু পিছু এসে বলে, আমাকে তোর ফোনটা একটু দিবি? আমার ফোনে টাকা নেই, বাড়িতে একটা জরুরি কল করতে হবে। সুধী ফোনটি হাতে পাবার পর সিমটা বের করে পাথরের সাথে ঘষতে ঘষতে তা নষ্ট করে ফেলে। এদিকে সুধীও জেনারেটর স্টার্ট করেছে। ফোনটি যখন নিতে আসে মধু তার ফোনটি ফেরত দিতে দিতে বলে, আচ্ছা, তোর ফোনটিতে কি হয়েছে? তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, কথা বলতে পারছি না। সুধী দেখে সত্যি সত্যি ফোনের নেটওয়ার্ক নেই। তার বোঝার বাকি থাকে না মধু নিশ্চয়ই ফোনের সাথে কিছু একটা করেছে। এদিকে লাশটি সম্পর্কে আরও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। লাশটি 4 দিনের পুরনো। লাশটি 15টি ছোট ছোট টুকরো করে বিভিন্ন জায়গাতে ফেলে আসা হয়েছে। সবগুলোই তারা খুঁজে পেয়েছে, শুধুমাত্র একটি হাত ব্যতীত। ময়নাতদন্ত হলে আরও কিছু লিড পাওয়া যেতে পারে। এদিকে আবার ওয়্যারলেস স্টেশনের আশেপাশে কিছু পর্যটক ঢুকে গেছে। মধু তাদের তাড়িয়ে দিতে যায়। এই সুযোগে সুধী কন্ট্রোল সিস্টেমের অকিটকির মাধ্যমে কাটা হাতের ব্যাপারে সকলকে বলার ট্রাই করে, কিন্তু মেন অকিটকিটি মধুর হাতে। এজন্য সুধী বার্তা পাঠাতে পারে না। সুধী বুদ্ধি করে মেন সিস্টেমের সুইচটা অফ করে রাখে। এটা ছিল পঞ্চিরার মেল ওয়্যারলেস সিস্টেম। এখানে যদি কোনো ত্রুটি দেখা যায় পুরো এলাকার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। আর এখানে কোনো ত্রুটি হলে নিশ্চয়ই নিচে থেকে কাউকে পাঠানো হবে চেক করার জন্য। আর সেটাই হয়। ইন্সপেক্টর যোশীকে পাওয়ার স্টেশন থেকে একবার ঘুরে আসতে বলা হয়। যোশীও কিছুক্ষণের মধ্যেই ওয়্যারলেস স্টেশনে এসে পৌঁছায়। মধু সবার জন্যই চা তৈরি করছে। যোশী সুধীর কথা জানতে চাইলে মধু বলে
সে নিচে গেছে গোসলের জন্য। এরপর জোশী টয়লেট করার জন্য স্টেশনের একটি কর্নারের দিকে যেতে চায়। মধু তাকে থামিয়ে দিয়ে বলে, স্যার ওদিকে যাবেন না, গত রাতে ওখানে একটা বিষধর সাপ দেখেছি। জোশীও ভয়ে সরে যায়। দেখা যায় স্টেশনের কিছুটা নিচে জঙ্গলের মাঝে হাত পা বাঁধা অবস্থায় সুধী পড়ে আছে। বিপদের আশঙ্কা আন্দাজ করতে পেরে মধু তাকে এভাবেই বেঁধে রেখেছে আর বন্ধ করে রাখা পাওয়ার সিস্টেমের সুইচটিও অন করেছে। এখন পাওয়ার সিস্টেম ঠিকঠাক কাজ করছিল। এ সময়েই খবর আসে মৃত মহিলাটির মোবাইল ইডারামুকুতে পাওয়া গেছে। যেহেতু সব কিছুই স্বাভাবিক ছিল সেহেতু পুলিশের টিমটি দ্রুত স্টেশন ত্যাগ করে। সবাই চলে যেতেই মধু নিচে গিয়ে সুধীর বাঁধন খুলে দেয়। তবে সুধী মধুকে ধাক্কা দিয়ে পালাতে শুরু করে। পাহাড়ের আঁকাবাঁকা পাথরের রাস্তা বেয়ে তারা দুজনেই নিচে নামছিল। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায়। এক পর্যায়ে মধু সুধীকে ধরেই ফেলে। শুরু হয় ধস্তাধস্তি। মধু যখন তার বন্দুকটি বের করে সুধী স্যারেন্ডার করে। মধু তাকে আবার ওয়্যারলেস স্টেশনে ফিরিয়ে আনে। তারা দুজন এখন একে অপরের মুখোমুখি। ভয়ে ভয়ে সুধী জিজ্ঞেস করে, কাকে মেরেছিস তুই? আমি মাটির নিচে একটা হাত দেখেছি। কার হাত ওটা? মধু বলে, আমি কাউকে মারিনি। তুই যে হাতটা দেখেছিস সেটা আমার স্ত্রী অমৃতার হাত। মধুর স্ত্রীর কথা শুনেই সুধী যেন অজানা ভয়ে চমকে ওঠে। বলে, তোর স্ত্রীকে তুই কেন মারলি? মধু এবার রেগেই যায়। বলে, বললাম তো আমি কাউকে মারিনি। সুধী জানতে চায়, তাহলে হাতটা কার? কিভাবে স্টেশনে আসলো? এবার মধু হেসে বলে, বিয়ের প্রথম রাতে স্ত্রীকে শারীরিক সুখ দিতে না পারার কষ্ট জানিস? ডাক্তার বলেছিল এটা হানিমুন ডিপ্রেশন। অনেক ডাক্তার দেখানোর পর বছর বছর ওষুধ খাওয়ানোর পরও কিছুই হয়নি। আর এ কারণে আমার স্ত্রী অনেক পুরুষের সাথে পরকীয়া করতে লাগলো। আমি কখনো কিছু বলিনি। বড্ড ভালোবাসতাম রে তাকে। তাকেই বা কিভাবে দোষারোপ করব? সব সমস্যা তো আমার মাঝেই। এসবের মাঝেই সব ঠিকঠাক চলছিল। একদিন রাতে যখন আমি বাসায় ফিরি, মেন দরজাটা তখন খোলা। অমৃতাকে ডেকে ডেকে শোবার ঘর অবধি যাই। দেখি অমৃতা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। পাশের টেবিলে ডায়েরিতে লেখা, আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমি প্রেগনেন্ট। আমি তোমাকে আর ধোকা দিতে পারছি না। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। মধু সেদিন অমৃতার ফোনটি চেক করে। সেই ছেলেটির পরিচয়ে জেনে গিয়েছিল। তবে অমৃতার সুইসাইডের ঘটনা সবার মাঝে জানাজানি হলে সেই ছেলেটা হয়তো সাবধান হয়ে যেত। তাহলে আর প্রতিশোধ নেওয়া হতো না। এজন্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অমৃতার বডিটি ছোট ছোট টুকরে বিভক্ত করে বিভিন্ন জায়গাতে ফেলে আসে। এরকম ভয়ানক কথা শুনে সুধী জিজ্ঞেস করে, এমনটা করার পর তোর কি নিজেকে একবারও দোষী মনে হলো না? মধু বলে, তুই জানিস না অমৃতাকে আমি কতটা ভালোবাসতাম। যে নিষ্পাপ মেয়েটার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে তার প্রতিশোধ যদি আমি না নেই তাহলে আমার বেঁচে থেকে লাভ কি বল? সুধী বলে, তাহলে সেই ছেলেটার সাথে কি করেছিস? মধু বলে, সে যা করেছে এরপরও কি তাকে সমাজে সম্মানজনকভাবে বাঁচিয়ে রাখা যায় নাকি? আমি তাকে অমৃতার মাংস খেতে দিয়েছি। তুই এখানে আসার পর থেকে যে মাংস খাচ্ছিস আসলে সেটা অমৃতার। শুনেই সুধী বমি করতে শুরু করে। অর্থাৎ সুধী সেই ব্যক্তি যার সাথে অমৃতা পরকীয়ায় লিপ্ত ছিল। আর অমৃতা প্রেগনেন্ট হবার পর সুধী তার সাথে যোগাযোগই বন্ধ করে দেয়। অমৃতা মধুর সাথে প্রতারণা করায় অনুশোচনায় নিজেকে শেষ করে দেয়। অন্যদিকে পুলিশ ইনভেস্টিগেশন এবং মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো রিকভার করে জানতে পারে অমৃতা বেশিরভাগ সময় সুধীর সাথেই কথা বলতো। অমৃতা তখন 4 মাসের প্রেগনেন্ট। এ সময় বাচ্চা নষ্ট করা যাবে না। এটা জানার পর সুধী তেমন রেসপন্স করছিল না। তবে মৃত্যুর আগে সুধীর সাথে দেখা করেছিল অমৃতা। এ কারণে পুলিশের পুরো সন্দেহ হয় সুধীকে। এমন নৃশংস হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সে। অর্থাৎ সুধীকে ধরার জন্য অফিসার যোশীকে অর্ডার দেওয়া হয়। অফিসার যোশী কয়েকজন কনস্টেবলকে নিয়ে ওয়্যারলেস স্টেশনের দিকেই যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এদিকে মধু সুধীকে কাঁটাতারের সাথে বেঁধে ফেলে। একটি অ্যান্টিনার ভেঙে সুধীর পাশে রেখে দেয়। এখন অপেক্ষা শুধু বজ্রপাতের। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড বজ্রপাত। ঠিক এই সময়ে মধু স্টেশন থেকে দৌড়ে পুলিশের গাড়ির সামনে এসে পড়ে। বলতে থাকে, সুধীকে বাঁচান, ওকে কেউ বাঁচান। মধুকে গাড়িতে উঠিয়ে স্টেশনে পৌঁছায় পুলিশ অফিসাররা। দেখতে পায় পাশেই সুধীর মরাদেহ পড়ে আছে। কিছুক্ষণ আগে যে বজ্রপাত হয়েছে এতেই সুধী মারা গেছে। পরের দিন সকালে ফরেনসিক টিমও আসে। একদিকে স্ত্রী, অপরদিকে বন্ধু সুধীকে হারিয়ে মধু যেন
একেবারেই হতভম্ব হয়ে গেছে। ইন্সপেক্টর যোশী মধুকে বলে, বাসায় যাও, কয়েকদিন রেস্ট করে আসো। মধু যখন স্টেশন হাউসের দিকে যাচ্ছে, ইন্সপেক্টর যোশী খেয়াল করে মধুর শার্টের পিছনের দিকটা ছেঁড়া। এর কিছুক্ষণ পর ইন্সপেক্টর যোশী যখন সুধীর লাশের কাছে আসে, কাঁটাতারের বেড়াতে লক্ষ্য করে সে মধুর শার্টের পিছনের অংশটুকু লেগে গেছে। ইন্সপেক্টর যোশীর কাছে বিষয়টা একদম ক্লিয়ার। এই মধুই তার স্ত্রীর পরকীয়া প্রেমিক সুধীকে প্ল্যান করে খুন করেছে। কিন্তু সে উপরস্থ কর্মকর্তাকে জানায় সুধী গত রাতে অ্যান্টিনা ঠিক করতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। কেসটা ডিসমিস। কিছুক্ষণ চুপচাপ থেকে ইন্সপেক্টর যোশী মধুর শার্টের ছেঁড়া অংশটা বাতাসে উড়িয়ে দেয়। আসলে সে ইচ্ছে করেই মধুকে বাঁচিয়ে দিয়েছিল, কারণ সে জানে স্ত্রী কারো সাথে পরকীয়ায় লিপ্ত হলে কতটা কষ্টদায়ক। আর এই সিনটার মধ্য দিয়ে মুভিটার সমাপ্তি ঘটে।